আমি তো এই কথা কইছি। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের রাজনীতি আসবেই, কেউ ফিরাইতে পারবে না। এটা যতদিন বাঙালি জাতিসত্তা থাকবে, আওয়ামী লীগের আত্মীয় বলে আমার নামটা না থাকা সত্ত্বেও পুলিশ ধরে দিয়ে দিল, আমাকে হাজতে ঢুকায় দিল, এতে আমি বেল পাবো না? এটা কেমন কথা? কি হয়েছে দেশে? শেখ হাসিনা খারাপ চালাইছে, আমরা কি তার চেয়েও খারাপ চালাবো? বলে মানে আপনার বিরুদ্ধে সমালোচনাটা হচ্ছে এসব কথা বলে আপনি এই আওয়ামী লীগের এই দৈব দুর্বিপাকের সময় আসলে ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সাহস যোগাচ্ছেন কিনা, এবং এই সাহস হতে হতে জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধারা দেবেন বলতে বলতে আপনারা আওয়ামী লীগ সংগঠিত করে ফেলবেন কিনা। মানে আপনি তো বোঝেন ফজলু ভাই যে সমালোচনাটা এবং আশঙ্কাটা সেই জায়গায় একটি পক্ষে। শুনেন, আমার বক্তৃতায় আওয়ামী লীগ চাইতে উঠবো, আমি তো এই কথা কইছি। হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের রাজনীতি আসবেই, কেউ ফিরাইতে পারবে না। এটা যতদিন বাঙালি জাতিসত্তা থাকবে, ৯৯% বাঙালি বাংলাদেশে, ৯৯%, একটাও কম না, খালি পাহাড়ি কিছু বাদ দিলে ৯৯% বাঙালি। সেখানে বাঙালির পলিটিক্সটা আসবে না। যে দলটা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে সেই দলটা আসবে না। কি বলেন আপনি? বাঙালি জাতি বসে থাকবো ৯৯%, ইসলাম আছে ৯২%, মুসলমান, মুসলমানের দল থাকবে না? আপনি কি মনে করেন? অবশ্যই থাকবে, খুব ক্লিয়ার। এখানে 1% আছে পাহাড়ি, আদিবাসী বলেন আর যাই বলেন, তাদের দল আছে নাই, মানে জাতীয় ভাবে নাই। ইভেন এখানে আমি যাদেরকে হিন্দু মনে করি না, সংখ্যালঘু মনে করি না, শুধু ধর্ম বিশ্বাসের কারণে যাদের নাম সুশান্ত, যাদের নাম সুব্রত, তাদেরও কোনো দল নাই। তাদের গ্রুপ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু রাজনৈতিক দল নাই। কিন্তু ৯৯% বাঙালি জাতির দল থাকবে না? থাকবে। এখন না হয় 5 বছর পরে আসবে, আসবেই। এই স্লোগানটা থাকবে না, ধর্ম নিরপেক্ষতা, এই স্লোগানটা থাকবে না। তুমি কি বলেন? তুমি কি আমি কে বাঙালি বাঙালি, স্লোগানটা থাকবে না? কেন থাকবে না? এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের 10টা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগানটা বাদ দিলে তো মুক্তিযুদ্ধ থাকে না। মুক্তিযুদ্ধকে এত ছোট করতে চান কেন? একজন লোকে যখন এসে স্টেজে গান গায়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গান ছিল। এই কারণে বলবেন যে আরে আওয়ামী লীগ এসে পড়তেছে, আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ হাইরে গেছে, এই কারণে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এটা আমি ছাড়বো না। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না, সেটা আমি, এটা আমাকে মাইরে ফেলেন আপনি। আমি গান গাইতে পারবো না, পথের ক্লান্তি ভুলের স্নেহ করা করলে তবু মা গো বলো কবে শীতল হবো, কত দূর আর কত দূরে, পারবো না। মুক্তিযুদ্ধ গান গাইতে পারবো না। বাংলার সন্তান চলো সমানে সমান, রুখে দাঁড়াও রাখতে বাংলার মান, চলো সমানে সমান। গানটা গাইতে গিয়া সর্দার আলাউদ্দিনের কণ্ঠ দিয়ে রক্ত আইসা পড়ছে গলা দিয়ে, এই গানটা আমি গাইতে পারবো না নাকি? কেন গাবো না? এদের দোষ কি? আওয়ামী লীগ ফেসিস, এদের গানটা, মুক্তিযুদ্ধের গানটার দোষ কি? তীরহারাই দেওয়ার সাগর পাড়ি দিবরে সেই রথীন্দ্রনাথ রায়, তীরহারাই দেওয়ার সাগর পাড়ি দেবরে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারাই দেওয়ার গানটা গাইতে পারবো না নাকি? রাজনীতি নাই বা করলাম, এই গানটা গাইতে পারবো না? কাজে আমি বলি, এটা আমার স্লোগান দিতে হবে কেন? অনন্তকাল যতদিন বাংলা আর বাঙালি থাকবে, এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকবে। ধানমন্ডি 32 নম্বরের বাড়ির দিকে মুক্তিযোদ্ধারা যাবেন, নাকি একজন মুক্তিযোদ্ধা এই প্রস্তাব দিলেন সেখানেই আপনাদের সেই সভা শেষ হলো? সেটা মুক্তিযোদ্ধারা যাবে কিনা মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞাসা করবে। আমি তো একটা রাজনৈতিক দল করি, আমার দলের সিদ্ধান্ত হইলে আমি নিশ্চয়ই যাব। আমার দলের সিদ্ধান্ত হইলে, আজকে যারা দেশ দখল করছে
যারা বলতে চায় জয় বাংলা ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, শেখ মুজিব ছিল না, উসমানী ছিল না, জিয়াউর রহমান ছিল না, মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামটাকে যারা বলতে চায় এটা দুই ভাই বুঝি ৭১ সন, এবং এই ৭১ সনটা সৃষ্টি করেছিল পার্শ্ববর্তী একটা দেশ যার নাম ভারত। তারা ছিল চক্রান্তকারী, চক্রান্ত করে পূর্ব পাকিস্তানটাকে ভাঙছে। আমরা কি তাদের কথায় সায় দিব? আমরা চক্রান্তের শিকার ছিলাম। রাজাকাররা যাই বলে তাই বললেই ভালো হবে, আলবদররা যা বলে তাই বললেই ভালো হবে, এটা বলতে চান? আমি তো বলবো না। আমি যেখানে মনে করেছি যে মন্টু সাহেব 18 সনে ধানের শীষ নিয়ে ইলেকশন করতে, এরপরে তো উনি নৌকা মার্কায় যায় নাই, গেছে কিন্তু কামাল হোসেনের নেতৃত্বে ছিল শেষ দিন পর্যন্ত, এবং গণফোরামের প্রেসিডেন্ট ছিল। সেইখানে তো আওয়ামী লীগের কোন নেতা মিটিং এ আসে নাই, বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব বিএনপির, উনি নিজের চোখের পানি ফালাইয়া তাকে ফুল দিয়া শোক জানাইতে শহীদ মিনারের মৃত্যুর দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বহু বিএনপির নেতা। তা আমার এই কথাটা জিজ্ঞাসা করেন, ওনারা জিজ্ঞাসা করেন না কেন যে মনপুরের ফুল দিলেন কেন? এই যে ডক্টর কামাল হোসেনকে দেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেন মুক্তিযোদ্ধারা, ডক্টর কামাল হোসেন তার পরবর্তী বক্তৃতায় বা সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তাকে স্বাগত জানানোর প্রতিক্রিয়ায় কিছু বলেছেন কিনা সেটা আমার একটা প্রশ্ন। আর আমার আরেকটা প্রশ্ন, যে আমি দেখছিলাম ভিডিওতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে ডক্টর কামাল হোসেনকে বলছেন যে সব মুক্তিযোদ্ধারা মিলে চলুন আমরা ধানমন্ডি ৩২ নম্বরে যাই, বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসি, এবং সকলে তখন সমবেত স্বরে তার কথায় সায় দিচ্ছেন সমবেত মুক্তিযোদ্ধারা। তো এই বিষয়টি যখন প্রস্তাবিত হলো, তা নিয়ে কোনো আর আলাপ হয়েছে কিনা? আমি আপনাকে জয় বাংলা স্লোগানটা কি বাতাস থেকে আকাশ থেকে পড়ছে, মাটি ফুরিয়ে উঠছে? জয় বাংলা স্লোগান তো মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান। একজন মুক্তিযোদ্ধা গুলি খাইয়া মারা যাচ্ছে, সে প্রথমে স্লোগান দিচ্ছে জয় বাংলা কই মরছে, পাঞ্জাবিরা ব্যানার দিয়ে কুসায় কুসায় আর মারছে মুক্তিযোদ্ধাকে, জয় বাংলা কয়ে চিৎকার করছে। এই তো জয় বাংলা স্লোগান। এখন আমরা দেই না, কেন দেই না? অনেকেই দেই না, কেন দেই না? দেই না এই জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ নিজেদের দলীয় স্লোগানে পরিণত করছে, এই কারণে দেই। জয় বাংলা স্লোগানের অপরাধটা কি? মুক্তিযুদ্ধের স্লোগানই তো জয় বাংলা। আমার সাথে যে কোন লোক বিতর্কে আসতে পারে। এখন আমি দেই না, অনেক মুক্তিযোদ্ধা দেয় না, কারণ এরা মনে করে এই স্লোগানটাকে আওয়ামী লীগ দলীয়করণ করছে। এটা আওয়ামী লীগ পাপ করছে, আওয়ামী লীগ ভুল করছে, কঠিন ভুল করছে জয় বাংলা স্লোগানটাকে দলীয়করণ করে। আবার অনেকে এটা বুঝতেছে যে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দেয় বইলা আমি দেব না কেন। জাসদেরা এক সময় জয় বাংলা স্লোগান দিত না, জাসদেরা এক সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতো না। আমি জাসদের প্রত্যেকটা লোক, যে কোনো জাসদ, 3টে জাসদ আছে, সবাই বলে ইয়েস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দা মেইন লিডার অফ লিবারেশন, উনি মুক্তিযুদ্ধের প্রধান নেতা, সবাই বলে। এখন আসম আব্দুর রব বলে, নুরুল আমিন আম্বিয়া বলে, ইনু সাহেবরা তো আওয়ামী লীগের ভিতরেই ঢুকে গেছে। একসময় তো তারা শেখ মুজিবকে বলতো তো সারেন্ডার করছে। ইতিহাস কিন্তু ফিরে আসবে। আমি আপনাকে বলছি ইতিহাসের সত্য। আমি কেন ৭৮ বছর বয়সে মিথ্যা কথা বলবো? কেন? কি কারণে? কি পাওয়ার আশা? আমি তো আমার দলের কোনো ক্ষতি করতেছি না, আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। আমার দলের যে প্রধান নেতা, যিনি বিএনপি সৃষ্টি করছে, আমি প্রতি মুহূর্তে প্রতিদিন মুক্তিযুদ্ধের কথা বললেই সেই মেজর ডিয়ার কথা বলি, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো বিএনপির কেউ বলে না, কেউ না, আমার মতো করে কেউ বলে না। তো যার যেটা প্রাপ্য আমি মনে করি এটা আমি বলবো, কিন্তু আমার ভুল হয়। কি বললেন ডক্টর কামাল হোসেন? কি বললেন প্রেস ক্লাবের ওই সভায়? ডক্টর কামাল হোসেন কি বললেন প্রেস ক্লাবের ওই সভায়? ডক্টর কামাল হোসেন বললেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এর ব্যাপারে কোনো আপোষ হবে না, আর ৭২-এর সংবিধান এই ব্যাপারে কোনো আপোষ হবে না।
ক্লিয়ার। আমি বলছি হ্যাঁ, এটা আমার অপরাধ হয়েছে যে বঙ্গবন্ধুর মতো একজন নেতার বাড়ি পুড়িয়ে দিত, যে বাড়ি থেকে আঙ্গুলি হেলনের প্রতিনিধিত্ব হয়েছে তার বাড়ি ঘুরায় দিল। আরেকজন অন্যরকম হইতে পারে। আমি মনে করি এটা হলো পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতির সবচেয়ে খারাপ কাজের একটা, বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দেওয়া বা ঘুরায় দেওয়া। সবচেয়ে এতে কি পাপ হয়েছে? মহাপাপ হয়েছে। আমি বলছি দেখি না বাংলাদেশের মানুষ কি কয় যে না শেখ মুজিবুর বাড়ি ঘুরায় দিছে, পানিতে ফেলাই দেবে, কত পার্সেন্ট মানুষ বলে আমি দেখি। আমি তো মনে করি রাজাকার আলবদরের তারা এবং তাদের ছেলেরা ছাড়া বঙ্গবন্ধুর বাড়ি দেখ বা তার বাড়ি দেখে এটা কেউ চায় না। মুসলিম তো করুক আর না করুক, আমি মনে করি এটা খুব ক্লিয়ার। এটা আমি কি চাবো নাকি? আমি এটাও চাই না। আমিও যদি ক্ষমতায় যাই আমার বিরুদ্ধে আমি তো আব্দুল হামিদের বাড়ি পুরাই নাই, 30,000 লোক গেছিল পেট্রোল লইয়া তার বাড়ি পুরাইবার লাগে। আমি তো না করছি না, আমি আব্দুল হামিদের বাড়ি পুরাবো না। সে 15 বছর আমাকে জাহান্নামের মধ্যে রাখছে, আমার মা বাবার কবর পর্যন্ত দোয়া করতে দেয় নাই, কিন্তু আমি তার বাড়ি পুরাবো না। আমি প্রত্যেক দিন বলি আমি আমার প্রতিপক্ষের বাড়ি পুরাবো না। দিস ইজ নট পলিটিক্স। তার ছেলে মেয়ে বস্তুতে থাকবে, আর রাস্তা দিয়ে মিছিল করে গিয়ে আমি দোতলা বাড়িতে উঠে দেবো, গুলশানে সোনা দানা লুট করবো, মেয়ের লোকের গায়ে হাত দেবো আর কমুদে ওরা ফেসিস। আমি এটা শুধু ঘৃণা করি না, আমি মনে করি যে মহাপাপ আর কিছু হইতে পারে, এটা আমি চাই না। ওই আমি আমার দলকে বলছি, শুনেন, আমার দলকে আমি বলছি, আইনজীবীদেরকে সিনিয়রদেরকে বলছি যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা থাকাকালে 15 বছর বিএনপির কোন সিনিয়র আইনজীবীকে জেলে দেয় নাই, কেস দিছে কিন্তু জেলে নেন। আপনারা এই কাজটা করেন না, সিনিয়র আইনজীবীদেরকে জেলে নিয়েন না, এটা কাস্টম। এখন থেকে না, ফ্রম 1947 সিনিয়র আইনজীবীরা কেউ কোর্ট থাকতে জেলে যায় না, সাধারণত চাই না। আমি তো বলছি এদিকে আমি মহাপাপী। আবার যখন তাইলে যদি কোনো কারণে আমার অপোজিট পার্টি ক্ষমতা আসে, তাহলে তো আমি সারা জীবন জেলে থাকবো। আমার রাজনৈতিক স্বার্থে, আমার রাজনৈতিক সাংস্কৃতিক স্বার্থেই তো এই কথা বলা দরকার যে সিনিয়রের বুকের থেকেও জেলে যাবে না। কই বিএনপি কোন নেতা তো হাইকোর্টে আসার পরে বেল পায় নাই, এমন কোন নেতা তো নাই। 15 বছর কে সবাই বেল পাইছে, শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া, যাদের সাজা হয়েছে 2-1টা কেসে, 21 আগস্টের কেস ছাড়া সবাই বেল পাইছে। আমি কথাটা বলি, অন্যায় হবে আমার নাম এফআইআর নাই। আমি একজন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর ছিলাম, অধ্যক্ষ ছিলাম, প্রিন্সিপাল ছিলাম, ভাইস চ্যান্সেলর ছিলাম, আমার নাম এফআইআর নাই। শুধু আমি আওয়ামী লীগের আত্মীয় বলে আমার নামটা না থাকা সত্ত্বেও পুলিশ ধরে দিয়ে দিল, আমাকে হাজতে ঢুকায় দিল, এতে আমি বেল পাবো না? এটা কেমন কথা? কি হয়েছে দেশে?